আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড এর কিন্তু বৌদ্ধ ধর্মের একটা দেশ, কিন্তু সেখানে আপনি যদি রমজানে যান দেখবেন যে অনেক হোটেলে রমজান মাসে ফ্রি খাওয়ায়। উত্তরবঙ্গে আমাদের একটা রাস্তায় গাছ ফেলে প্রায় 40টার মতো গাড়িতে তারা ডাকাতি করেছে। আর এই সরকারের কিন্তু একটা দুর্বলতা আছে, আমরা স্টার্টিং থেকে আমরা বলে আসছি যে আমাদের 5% লোকের কাছে 95% সম্পদ, এরাই কিন্তু ব্যবসায়ী। আমরা মনে করেছি যে বাংলাদেশে যদি কোনো নতুন রাজনৈতিক শক্তি আসে এবং জনগণ যদি তাদেরকে গ্রহণ করে, এটা অভিনন্দন, কারণ আমরা তো জনগণের জন্যই রাজনীতি করি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান, আর আমাদের সাথে স্টুডিওতে প্রতিদিনের মতো আজও একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনাদের বিশ্লেষণ করে থাকি। আজ পয়লা রমজান। আপনারা জানেন যে রমজান আসলেই বাংলাদেশের পণ্য বাজারে এক ধরনের অস্থিরতা দেখা দেয় এবং রমজানে এক ধরনের রাজনীতিও কিন্তু শুরু হয় আমাদের দেশে। সেই গত প্রায় 20 বছর ধরে এই রমজান রাজনীতি আমাদের রাজনীতির অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে এক প্রকার। এসব নানান বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের অতিথির মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবো। মোশাররফ ভাই, রমজান এক ধরনের সংযমের মাস এবং ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম ইবাদত যেটি বলা যায়, সেই ইবাদত হচ্ছে রমজান, সংযম বা রোজা রাখা। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে থাকে, অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই মাসটার প্রতি এক ধরনের আলাদা শ্রদ্ধা রাখে, যেহেতু আমাদের এক ধরনের ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান আছে। সেই জায়গা থেকে রোজা আলাদা গুরুত্ব বহন করে আমাদের সমাজ এবং সংস্কৃতিতে। কিন্তু একটি জায়গা এই রমজান আসলেই আমাদের কপালে ভাঁজের কারণ হয়ে যায়, সেটি হচ্ছে পণ্য বাজার। এবছরও কিন্তু সেই একই বিষয়, বাজারে ভোজ্য তেল এক ধরনের সংকট, যেটি সাধারণ ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট। আপনারা রাজনীতিকরা এক ধরনের কথা বলছেন, কিন্তু ভুক্তভোগী কিন্তু সাধারণ ক্রেতা। দিন শেষে আপনিও একজন ক্রেতা। তো সেই জায়গা থেকে ভোজ্য তেল সহ নানান পণ্যের দাম, যেটা প্রত্যাশা করেছিল 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, সেটা ফেরেনি। কেন ফেরেনি? আসলে এটা ফেরানোর জন্য না ফেরাতে পারার দায়ভার কার? ধন্যবাদ আপনাকে জনাব সাইদ খান। ধন্যবাদ জেড টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন। প্রথমেই আজকে পবিত্র রমজানের আমি তাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাদের যারা আমরা মুসলমান সম্প্রদায়দের সবচেয়ে একটি বড় ধর্মীয় ইবাদতের মাস হলো এই যে মাহে রমজান, যার আত্মসংযমের মাধ্যমে আমরা মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করার আমরা চেষ্টা করি। কিন্তু আপনি লক্ষ্য করবেন এটার একটা দুঃখজনক ঘটনাও আছে। সারা বিশ্বের দিকে যদি আপনি তাকান দেখবেন যে রমজান মাসে অনেক মুসলিম দেশগুলি এখানে পণ্য, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে রমজান মাস হলে বেশি বেড়ে যায়। এটা কারণ হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে, এরা যেই সংযম অথবা যেই এই মাসটার প্রতি যে সম্মান দেখার কথা, সেই ক্ষেত্রে ভুলে গিয়ে তারা ব্যবসায়ী উন্মাদনায় তারা মেতে উঠে। দেন আপনাকে একটা কথা বলি, আমি দেখলাম যে আমি যদি আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড এর কিন্তু বৌদ্ধ ধর্মের একটা দেশ, কিন্তু সেখানে আপনি যদি রমজানে যান দেখবেন যে অনেক হোটেলে রমজান মাসে ফ্রি খাওয়ায়, সেহরি খাওয়ায় ফ্রি। এটা এই মুসলমানদের প্রতি বা ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখায়। অথচ আমাদের এখানে দেখবেন রমজান আসলে ব্যবসায়ীরা মনে করে যে একটা ব্যবসার একটা মোক্ষম মাস, মানে রমজান অর্থনীতি মানে ফুলে ফেপে ওঠে এবং তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, জনগণের মাঝে একটা অস্বস্তি দেখা। এটা কি আসলে দাম বাড়িয়ে দেয় না, তারাও দিতে বাধ্য হয়? না, এটা যদি আপনি একটা প্ল্যান দেখেন, আমাদের যারা সরকারে থাকে তারা প্রায় বলে থাকে যে রমজানের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, কোনো পণ্যের ঘাটতি হবে না, দাম বৃদ্ধি পাবে না, আমরা প্রচুর সরবরাহ বাজারে আমরা রাখবো। কিন্তু আপনি দেখেন যে লেবুর দাম 20 থেকে 22 টাকা। এখন লেবু ধরেন এইটা কি আপনার সরকারকে বা অন্য দোষ দেবেন? লেবু তো আমাদের দেশের লোকাল প্রোডাক্ট হয়, এখানে তো দাম বাড়ার কথা না, কিন্তু এখানেও বাড়িয়ে দিচ্ছে।
অর্থাৎ একটা ব্যবসায়ী মনোবৃত্তি আমাদের অনেকের মাঝে কাজ করে। এবং বেগুন এটা তো আমদানি, বেগুন, ছোলা, ভোজ্য তেল আপনি যেটা বললেন, আমরা যদি একটু সংযম সাধন হয়, আমরা যদি একটু কেয়ারফুল হই, তাহলে এই মাসে কিন্তু অতিরিক্ত আমরা মজুদ রেখে কিন্তু আমরা যারা আমাদের রোজাদার বা মুসলিম সম্প্রদায় তাদেরকে আমরা স্বস্তি দিতে পারি। মনে করেন আপনি একজন উৎপাদক, আপনি যদি সংযম হন, সংযমের প্রতি বা ধর্মের প্রতি বা এই ইবাদতের প্রতি শ্রদ্ধাশীল হন, হ্যাঁ, কিন্তু ব্যবসায়ীরাও তো আসলে ইবাদত করে, তারাও শ্রদ্ধাশীল হলো, কিন্তু এটি তো এক ধরনের মনিটরিং এ রাখতে হয় না। এখন তো সেই দায়ভার তো আসলে ক্রেতা বা উৎপাদকের না, মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যারা এটাকে কৃত্রিম সংকট সৃষ্টি করে বলেন বা সিন্ডিকেট করে ফেলে বলেন, তো এটি তো নিয়ন্ত্রণ করবার জন্য এই কথা রাষ্ট্রের একটা অথরিটি আছে। আপনি সঠিক বলেছেন যে বিশেষ করে আমরা এখন তো একটা নির্দলীয় সরকার বাংলাদেশে। আমরা ভেবেছিলাম যে এই 5 তারিখের পর এই সরকার জনস্বার্থে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু দেখবেন আমরা এই সরকারের সবচেয়ে বড় সংকট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দুর্বন্ধের উদ্যোগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, যেটা মানুষকে কোনোভাবে স্বস্তি দিতে পারছে না। আইন শৃঙ্খলার যে বিষয়টি যে প্রায় 1250-র মতো মানে মহাসড়কের ডাকাত চিহ্নিত করেছেন বা শনাক্ত করেছেন, তার মানে তারা চেনা জানা মানুষ। এবং আজকে শুধু তাই না, আজকে আপনি দেখবেন উত্তরবঙ্গে আমাদের একটা রাস্তায় গাছ ফেলে প্রায় 40টার মতো গাড়িতে তারা ডাকাতি করেছে। তাইলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তাদের দায়িত্বটা কি? নিশ্চয় একটা গাছ যখন ফেলেছে তাদের তো একটা সময় লেগেছে, তারপর এই যে 40টা গাড়িতে ডাকাতি করার, এর মধ্যে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্তত 2-3টি পুলিশ থানা আছে, হাইওয়ে থানা আছে, এরা তো নিশ্চয়, আর আজকাল এখন মোবাইলের যুগ, অত্যাধুনিক নেটওয়ার্ক আছে, আপনার খবর পেয়ে তো তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ডাকাত তো নেট বন্ধ করতে পারে না, কিন্তু সেক্ষেত্রে আমরা খুব একটা ভূমিকা দেখি না। এটা একটা যে জিনিসটা আমরা বলছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবল যে গত ফেসিস সরকার যে ভেঙে চুরমার করে দিয়েছে, সেই জায়গা থেকে আমরা তাদেরকে বুস্ট আপ করতে পারছি না এখন। এই একটা কিন্তু বিরাট প্রবলেম। আমার মনে হয় দেখেন আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বিভিন্ন জায়গায় ঘুরছে, হুঙ্কার দিচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কাজ হচ্ছে না। এটার আমার মনে হয় যে আমরা সাইকোলজিক্যালি আমাদের একটা ট্রিটমেন্ট আমাদের দরকার। না, তাছাড়া তার এক ধরনের মবও তো চলছে আসলে। মবের মধ্যে মব চলছে কেন? অর্থাৎ আপনি যেখানে মনে করছে যে আমার শাস্তি হচ্ছে না, আর এই সরকারের কিন্তু একটা দুর্বলতা আছে, আমরা স্টার্টিং থেকে আমরা বলে আসছি, একটা মব হলেই কিন্তু সেই ডিমান্ড তারা মেনে নেয়, সেই দাবিটা মেনে নেয়। এই যে কিছু একটা বিশেষ বিশেষ গোষ্ঠী তারা কিন্তু এটাকে মনে করে যে এই সুযোগটা নিয়ে আমরা আমাদের যে কোনো দাবি আদায়ের মৌসুম হিসাবে এরা তাদেরকে দেখছেন। এই ক্ষেত্রে যদি সরকার খুব স্ট্রিক্টলি ভূমিকা নেয়, আমার মনে হয় এরা অনেকটা বিমুখ হয়ে তারা ফিরে যাবে। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী, কোটা সংস্কার যে মুখপাত্র বা কি সমন্বয়ক ছিলেন, তারাও তো বাজার মনিটরিং করতে পারতেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে নানান ধরনের অভিযোগ ইতিমধ্যে আসা শুরু করেছে। সরকারকে তারা সহযোগিতা করবেন বলে ঘোষণা করেছিলেন, এবং এই রমজানে বাজারে কোনো ক্রাইসিস হবে না, সাধারণ মানুষের ভোগান্তি হবে না। ইতিমধ্যে গরুর মাংস 950 থেকে 1000 টাকা হয়ে গেছে, বেড়েছে। ব্রয়লার মুরগির দাম, ডিমের দাম, চালের দাম, ডালের দাম, আটার দাম সবকিছুই বেড়েছে। কিন্তু তারপরেও বিগত আওয়ামী লীগ সরকার যে কথাটি বলতো যে মানুষের ক্রয় ক্ষমতাও তো বেড়েছে, কিন্তু এই সরকার তো সেই একই কথা বলছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে কথাটা বলেছি যে সরকার যে দৃশ্যমান আছে, এই জিনিসটা তো আপনার জনগণের কাছে এই মেসেজটা আপনাকে দিতে হবে, প্রমাণ করতে হবে। কিন্তু আপনি দেখেন, আমরা যেটা জানি যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য স্বীকৃত কিছু পদ্ধতি আছে। একটা হলো মনিটরিং করা, আপনার আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের আপনি খুব দৃশ্যমান কোন অ্যাক্টিভিটিস কি আপনি দেখতে পাচ্ছেন? এবং বাণিজ্য উপদেষ্টা যিনি, তিনি তো একজন ব্যবসায়ী নিজেও, তার তো এই ধরনের জনাব সাইদ খান, আমরা একটা জিনিস দেখি যে সরকারের কিছু দৃশ্যমান পদক্ষেপ থাকা উচিত। যেমন আপনি দেখেন কতটুকু কার্যকরী হবে সেটা পরে ব্যাপার, কিন্তু জনগণের কাছে এই মেসেজটা আপনাকে দিতে হবে যে সরকার খুব অ্যাক্টিভ। যদি আজকে বাণিজ্য উপদেষ্টার তদারকিতে যায়, আজকে আমাদের ভোক্তা অধিকার আছে একটা প্রতিষ্ঠান, সেটার আপনি কোনো অ্যাক্টিভিটিস দেখেন, আপনি টিসিবির আপনি কোনো ভূমিকা দেখেন না। তো সুতরাং বাজার মনিটরিং, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস, এইগুলি কিন্তু জনগণকে একটা বার্তা দেয় যে সরকার খুব সক্রিয়। কিন্তু আমরা এখানে সরকারের সেই সক্রিয়তা আমরা বরং অনেকটা নিষ্ক্রিয়। এই যে বাণিজ্য উপদেষ্টা, আপনি বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় আপনি দেখেন, যে কোনো আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন, আপনি জানেন যে কিছু কিছু মন্ত্রণালয় আছে যেদেরকে দৃশ্যমান থাকতে হয়, যেমন বাণিজ্য মন্ত্রণালয়, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনি অর্থ মন্ত্রণালয়, এদেরকে কিন্তু খুব আপনি দৃশ্যমান আপনি দেখেন, অনেকে নামও জানে না কি অবস্থা।
তো সুতরাং এগুলিকে জনগণের কাছে এই বার্তাটা আপনাকে দিতে হবে যে সরকার সক্রিয়। আপনি যদি দ্রব্যমূল্যের দাম বাড়ান তাহলে সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অথবা বাজারে ব্যাপক সরবরাহ আছে এই জিনিসটা জনগণের কাছে এই বার্তাটা দেওয়া, তাহলে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে না। যেমন আপনি অনেকে বললেন লেবু, অনেকে মনে করছে যে আমাদের এই পবিত্র রমজান মাসে আপনি ইফতার করতে আপনার লেবুর একটা শরবতের একটা অন্যতম অনুষঙ্গ। এখন অনেকে মনে করে যে এটা মার্কেটে এটার প্রচুর সরবরাহ আছে কিনা, এদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে আমি আগেই এটা কালেক্ট করব। কিন্তু মোশাররফ ভাই, এই 5 মাস বা 7 মাসে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তো নতুন করে কেউ মধ্যস্বত্বভোগী বা দালাল বা সিন্ডিকেট গড়ে ওঠেনি, সেই পুরনো সিন্ডিকেটই আছে। যদি সেই সিন্ডিকেট না ভাঙে তাহলে ওই সিন্ডিকেট কি করে এই সরকারের সময়ে সুবিধাজনক জায়গায় থেকে আজকে বাজারে সেই কৃত্রিম ক্রাইসিস ক্রিয়েট করে পণ্যের মূল্য বাড়াচ্ছে? তাহলে কি এখানে ধরে নেওয়া যায় যে সেই যে অলিগার্ক শ্রেণী যাদের কারণে বাজার অস্থির হয়ে যেত এবং অনিয়ন্ত্রিত থাকতো, এবং শেখ হাসিনা তাদের মাধ্যমেই কিন্তু এই বাজার বা শিল্প বা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন, তারা যদি বহাল তবিয়তে থাকে, সেক্ষেত্রে আপনারা যারা রাজনীতি করছেন আপনারা এটি নিয়ে কথা বলছেন না কেন? আপনাদের তো দায়, আপনারা কিন্তু দায়, একবারে দায় আপনাদের। কারণ এই জনগণের সাথে কিন্তু আপনারা ঘুরছেন, এবং এই যে রমজান নির্ভর যে একটা ইফতার রাজনীতি, এই ইফতারে কিন্তু আপনারা একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাতায়াত করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হবে, দায়িত্ব আপনাদেরও। না, এখানে আপনার জিনিস লক্ষ্য করে আপনি দেখেন আমাদের অর্থনৈতিক যে পরিসংখ্যানগুলি আপনি দেখেন যে আমাদের 5% লোকের কাছে 95% সম্পদ, এরাই কিন্তু ব্যবসায়ী, আর 95% কাছে মাত্র 5% সম্পদ আছে বাংলাদেশের। এখন এই বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, আপনার বাংলাদেশের নির্দিষ্ট কিছু গ্রুপ আছে, আপনারা জানেন, আপনার বসুন্ধরা বলেন, ওই যে স্কয়ার গ্রুপ বলেন, সিটি গ্রুপ আছে, যারা আসলে ফ্রেশ গ্রুপ বলেন, ফ্রেশ গ্রুপ বলেন। এখন এদেরকে নিয়ন্ত্রণ করা অথবা এদের এই যে মনোপলি বিজনেস, এটা ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। কিন্তু রাজনৈতিক দল হিসেবে তো আপনাদেরও ভয় আমাদেরও আছে, কিন্তু আপনি দেখবেন সেই পলিসিটা তো সরকারের নিতে হবে। আপনি যেমন আমরা যেমন আপনি মনে করেন চিনি আমদানি, আজকে বাংলাদেশে 8-10টা কোম্পানি চিনি বাইরে থেকে ইম্পোর্ট করে, এবং এক একটা ভলিউম অনেক বিশাল, 50 লাখ টন, 1 লক্ষ কোটি টন। এগুলি তো সবার ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পক্ষে সম্ভব না, যার জন্য এরা আমদানি করে কিন্তু একটা মনোপলির দাম নির্ধারণ করে মার্কেটে ফেলে দেয়। এইটা ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, কিন্তু সরকার সেখানে ব্যর্থ হচ্ছে। আর আরেকটা বড় মোশাররফ ভাই, আপনার মুখ থেকে ব্যর্থ শব্দটি শুনতে চাই না, ব্যর্থ কেন হচ্ছে সেটি শুনতে চাই। না, ব্যর্থ এক হলো, এখন এলো আমাদের অর্থনৈতিক একটা ভিত্তি তৈরি করতে হবে। আপনি দেখুন কিছু কিছু ক্রাইসিস কিন্তু গত সরকার আমাদের এখানে তৈরি করে গেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা হলো আমাদের আর্থিক খাতটা অত্যন্ত দুর্বল। আপনি এটা লক্ষ্য করছেন, আর্থিক খাতটা খুবই দুর্বল। আজকে আপনার বাইরে যদি আপনার এলসি খুলতে হলে আপনাকে ডলার লাগবে, ব্যাংকের সহযোগিতা লাগবে, ব্যাংক কিন্তু সেই সহযোগিতাটা আপনাকে দিতে পারছে না, ডলার ব্যাপক ক্রাইসিস। তো সামগ্রিকভাবে বাস্তবতা আপনাকে লগা, হ্যাঁ, তবে এখন যে অবস্থায়, এই অবস্থা থেকে উত্তরণের জন্য যেই সরকার বর্তমানে আছে বা আগামীতে যারা আসবে, তাদের কিন্তু এখন থেকেই কিন্তু কিছু পলিসি নির্ধারণ করতে হবে যে এই সিন্ডিকেশন ভেঙে দিয়ে আমি কিভাবে জনগণকে আমি আরো স্বস্তি দিতে পারবো, কিভাবে সরকারের আমার মানে আলাদা কোনো বিশেষ ব্যবস্থা বা আলাদা ফান্ড তৈরি করা উচিত, যে ব্যবসায়ীদেরকে অথবা যারা আমদানি করবো তাদেরকে আমরা কি ইনসেন্টিভ দিতে পারবো, তাদেরকে আমরা কি সহযোগিতা দিতে পারবো। তাহলে আমার মনে হয় যে সিন্ডিকেশন ভেঙে জনগণের একটা স্বস্তির বাংলাদেশ আপনি তৈরি করে দিতে পারবেন। এছাড়া আমার মনে হয় এটা খুব একটা কঠিন। তার মানে এই রমজানেও আসলে সম্ভাবনা নাই, কারণ এই সরকার একটা দুর্বল সরকার, আপনি তো এটা বোঝেন। কারণ একটা দুর্বল সরকার এই বলতে বলি, যে কোনো রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, আপনি দেখেন প্রশাসনকে যেমন তারা ব্যবহার করে, পাশাপাশি তাদের একটা সাংগঠনিক কাঠামো থাকে, সেই কাঠামো দিয়েও কিন্তু তারা সরকার সহযোগিতা নিয়ে ফ্যাসিবাদের প্রশাসন এবং নিজেরা রাজনীতির যে এক ধরনের যে ফাউন্ডেশন সেটিও নাই, সেটা ওই সরকারের নাই। তার মানে এই যার জন্য আপনি দেখবেন, আপনি একটা কথা বলছেন যে এই যে এখন বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন একটা রাজনৈতিক দল যে হয়েছে, আপনি দেখবেন তারাও কিন্তু ওই বলয়ের বাইরে কি বেরিয়ে যেতে পেরেছে। এই আপনি দেখেন, এই যে হঠাৎ আমরা দেখি যে চাঁদাবাজি হচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, এবং একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যেখানে আপনাদের মতো সিনিয়র পলিটিশিয়ানসরা, যারা আপনারা ছাত্র রাজনীতি করে এখন জাতীয় রাজনীতিতে আছেন, আপনারা কিন্তু এই নতুন প্ল্যাটফর্মকে ওয়েলকাম করেছিলেন, নানানভাবে তাদেরকে পরামর্শ দিয়েছিলেন, এবং রাজনীতির যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্য জায়গাটুকুতে যেন এক ধরনের নতুন রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক বন্দোবস্ত
আসতে পারে, সেজন্য আপনারা ওয়েলকাম করেছিলেন। কিন্তু এখন শুরুতেই যে এই হোঁচট খাওয়াকে আপনারা আসলে কিভাবে নেবেন, যে তাদের ছাত্র সংগঠনটি থেকে ইতোমধ্যে 6-7 বা তারও বেশি সংখ্যক নেতৃত্ব পদত্যাগ করেছে, এবং এই যে বিভিন্ন মহানগর, বিশেষ করে মহানগর বা জেলায়, ঢাকার বাইরে তাদের অনেকের বিরুদ্ধে, সমন্বয়কদের অনেকের বিরুদ্ধে, যদিও এখন তারা নাই সমন্বয়ক, তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানান অভিযোগ উঠছে। এই বিষয়টি আসলে কি তাদের জন্য রাজনীতির পথটি মসৃণ করবে, না আপনাদেরকেও বিব্রত করলো এই না? বিষয়টি? এখন আমরা আমাদের দলে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে আমরা নতুন এই দলকে স্বাগত জানিয়েছি। আমরা মনে করেছি যে বাংলাদেশে যদি কোনো নতুন রাজনৈতিক শক্তি আসে এবং জনগণ যদি তাদেরকে গ্রহণ করে, এটা অভিনন্দন, কারণ আমরা তো জনগণের জন্যই রাজনীতি করি। কিন্তু আপনি দেখবেন যে প্রত্যাশা নিয়ে মানুষ, বিশেষ করে 5ই আগস্টের পর এই সমন্বয়ক নামটা কিন্তু এখন একটা আতঙ্কের মতো হয়ে গেছে। সকল ক্ষেত্রে একটা ইন্টারফারেন্স আপনি দেখবেন সারা বাংলাদেশে। এই ডিসি অফিসে গিয়ে বসে থাকে, মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকে, সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ডোমিনেট করার একটি চেষ্টা করে। এইটা তো আসলে আমাদের কাম্য ছিল না। আমরা ছিলাম যে গণতান্ত্রিকভাবে একটা বাংলাদেশ পরিচালিত হবে, সেই ক্ষেত্রে সকলের সমান অধিকার হবে। আপনি দেখেন নানা ক্ষেত্রে, এই যে আমরা দেখলাম, এই যে যদিও অনেকে অস্বীকার করেছে বা সরকারের পক্ষ থেকে বলছে এটা রিজনাল, এটা যেমন ঢাকাতে একটি সমাবেশ হবে, আপনি অনেক জায়গায় আমরা দেখছি বাস গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি সরকারের পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়, সেই দল জন আকাঙ্ক্ষাকে কতটুকু ধারণ করতে পারবে, এই প্রশ্ন কিন্তু আমাদের মাঝে দেখা দিতেই পারে। সুতরাং আমরা মনে করি তাদের যাত্রাকে আমরা স্বাগত জানাই, কিন্তু অত্যন্ত কেয়ারফুল ভাবে তার আগামী দিনে অগ্রসর হতে হবে। এবং তারা কিন্তু আরেকটি কথা বলেছেন যে সেকেন্ড রিপাবলিক হবার মতো কি এমন পরিবেশ হলো যে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রয়োজন হলো, বা আমাদের ফার্স্ট রিপাবলিক কি ফেল করেছে? না, এইটা আমার মনে হয় যে আপনি এই কথাটা নিয়ে আমরা কিন্তু আগেও বলেছি যে বাংলাদেশ বর্তমানে একটা রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা অবশ্যই যে আমরা একটা গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাচ্ছি। এটা হলো আমার মনে হয় যে একটা নতুন শব্দ চয়নের মাধ্যমে জনগণকে একটা নতুন স্বাদ দিতে তারা চেয়েছিল, কিন্তু বাস্তবতা সেই জায়গায় নাই। এই যে বলছে যে সংবিধান চেঞ্জ করে দিবেন, আপনি সংবিধান যদি চেঞ্জ করে দেন, বাতিল করে দিতে চান, তো ডক্টর ইউনূস সরকার থাকবে, কারণ এটাও তো সাংবিধানিক সরকার এটা হয়েছে। সুতরাং এদের আমার মনে হয় যে এরা যে চিন্তা ভাবনাগুলো করে বাস্তবের সাথে কতটুকু সামঞ্জস্য, এটাও তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তারা সেকেন্ড রিপাবলিক যে থিওরিটি আনলো, বা এটা মানে একটা মুখরোচক, একেবারে মুখরোচক, আমার মনে হচ্ছে এটা মুখরোচক আলোচনা, এটা বাস্তবতে। কিন্তু আপনার দলের দায়িত্বশীল নেতারা অনেকে তো বলছেন এর পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে, তারা চক্রান্ত তো থাকতেই পারে। আপনি দেখবেন এখানে বাংলাদেশের এই বর্তমান যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারটা সংবিধান মেনে এই সরকারটা প্রতিষ্ঠা হয়েছে, সংবিধান মেনে, এবং আদালত তাকে মানে আপনার ফুল কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা। এখন আপনি মনের সংবিধান মানেন না, তাহলে ইউনূস সরকার কোথায় যাবে, কোথায়? এই যে যারা বলছে তারাও তো এই ফ্রেমওয়ার্ক, এই যে 3জন উপদেষ্টা এখনো গভর্নমেন্টে আছে, ছাত্র উপদেষ্টা 2জন আছে, একজন পদত্যাগ করেছে। তারা কোন কাঠামোতে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে? কনস্টিটিউশনাল ভাবে তারাও কি থাকে? আমার মনে হয় এগুলি একটা মুখরোচক আলোচনার মাধ্যমে জনগণকে নতুন একটা বার্তা দিতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। এই নতুন যাত্রা কত দূর যেতে পারে আপনার মূল্যায়ন, আপনার রাজনীতির অভিজ্ঞতা? এটা শোনেন, এটা রাজনীতি, আমরা এরকম বহু রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু আপনার জনগণের প্রত্যাশাকে আপনি কতটুকু পূরণ করতে পারেন এবং জনগণের কতটুকু কাছাকাছি আপনি যেতে পারেন, সেটা আপনাকে দেখতে হবে। এই যে নতুন রাজনৈতিক দল যে তারা যে ঘোষণা করলো, এনসিপি, তারা বললো যে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না। এটি দিয়ে আসলে ভারতপন্থীকে আর পাকিস্তানপন্থীকে কাদেরকে তারা মেনশন করতে চাইলো? বাংলাদেশের রাজনীতিতে কি এরকম কোন ধারা আছে নাকি ভারতপন্থী পাকিস্তানপন্থী? এইটা আমার মনে হয় যে তারা তাদের তো স্ট্যান্ডটা মূল হলো বিগত শেখ হাসিনা বিরোধী স্ট্যান্ড। শেখ হাসিনা এরকম কিছু মানে আপনার খুব চটুল বক্তৃতা দিতেন যে পাকিস্তানে ফিরে যান আপনারা, অথবা ভারতের সাথে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা সম্পর্ক, এই ধরনের একটা বলয় থেকে তারা বেরিয়ে যেতে মানে একটা মনে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে, আমরা বলছি ভারত আমাদের আপনি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সম্পর্কটা হবে আমাদের মর্যাদার ভিত্তিতে, অংশীদারের ভিত্তিতে। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমাদেরকে তারা সম্মান দেবে, আমরা তাদেরকে সম্মান দেবো। পাকিস্তানও তেমনি একটি, পাকিস্তানের সাথে আমরা 9 মাস দীর্ঘ যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমাদের একটা রাষ্ট্রের সাথে যে সম্পর্ক দরকার সেই সম্পর্ক। সেটি ভারতপন্থী বলতে না হয় আওয়ামী লীগকে বোঝালো, কিন্তু পাকিস্তানপন্থী বলতে কাদেরকে বোঝালো?
এইটা তারা আসলে রাজনীতির ক্ষেত্রে অনেকে বলতে চায়, এখন এটা আইডেন্টিফাই তাদেরকে করতে হবে, এটা তো আপনি আর আমি করতে পারবো না। এর আগে কি বাংলাদেশে এরকম কোনো ধারা ছিল? আমার মনে হয় না এরকম, কারণ আমি স্বাধীন দেশের রাষ্ট্র, আমি কিন্তু আরেক দেশের পন্থী হতে যাব। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তাদের আরেকটি স্লোগান যেটি ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগানটি নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে নানান বিতর্ক উঠেছে। যদিও ইনকিলাব জিন্দাবাদ ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হাসরাত মোহাতি, তিনি ভারতের উত্তরপ্রদেশে জন্ম নেয় একজন উর্দু ভাষার কবি, তিনি এই স্লোগানটি দিয়েছিলেন। ইনকিলাব একটি আরবি শব্দ এবং জিন্দাবাদ উর্দু শব্দ। আরবি এবং উর্দুর সমন্বয় হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, যার অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। এই স্লোগানটি এই নতুন ছাত্ররা তাদের রাজনৈতিক দল যেটা এনসিপি গঠন করেছেন তাদের দলীয় স্লোগান হিসেবে তারা এটি দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে ইনকিলাব জিন্দাবাদ কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে দেয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক বা আসলেই বিতর্কের বিষয়? না, আসলে আমি মনে করি এটা বিতর্ক, কারণ আপনি দেখেন আমরা এক সময় এই ভারত উপমহাদেশে ছিলাম। এখানে ভারত উপমহাদেশে যদি আপনি দেখেন যে আজকে বেশ কয়টা রাষ্ট্র হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার। তো এখন এবং আমাদের এই অঞ্চলে একটা সময় আরব সংস্কৃতি একটা ব্যাপক প্রভাব ছিল, ফার্সির প্রভাব ছিল। আপনি দেখেন মোগলরা যখন এই দেশ পরিচালনা, তারা তো এই অঞ্চলের লোক ছিলেন না, তারা আফগানিস্তানের লোক ছিলেন, তারা ফার্সি অথবা উর্দু ব্যবহার করতেন। তো সুতরাং অনেক ভাষার সংমিশ্রণে কিন্তু আমাদের ভাষা অনেক কিছু, এই যে আমরা বাংলা ভাষা কথা বলি, আমরা কি একটা পিওর বাংলা ভাষা কথা বলতে পেরেছি? আমরা নানা ভাষা থেকে নানা শব্দ এনে কিন্তু আমরা একটা সংকর ভাষা হিসেবে কিন্তু এখন আছে, এবং অরিজিনাল যে বাংলা ভাষাটা আছে সেটাও আমরা ব্যবহার করতে অনেক সময় আমরা করি না বা আমরা অভ্যস্ত না। অনেক ভাষাকে কিন্তু আমরা এখন নিজেদের মতো মনে হয়। তো এই ইনকিলাবটা আমরা মনে করি এটা বিপ্লব। তো সুতরাং এইটাকে তারা নতুন ভাবে গ্রহণ করাতে নতুন যে কোনো বার্তা দিচ্ছে, এটা জিন্দাবাদ আমরা বলি, অনেকে তো এটা আবার জিন্দাবাদ বলতে চায় না। জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ তো আপনাদের দলীয় স্লোগান। দলীয় স্লোগান। সুতরাং এই অনেক শব্দ আপনি দেখুন আমাদের বাংলা ভাষায় চলে আসছে। এটি শুধুমাত্র ভাষার মধ্যে আপনি সীমাবদ্ধ, আমি আর সীমাবদ্ধ, এটাকে আমি নতুনত্ব কিছু আছে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা শেষ করব মোশাররফ ভাই, চলমান বাস্তবতায় আপনাদের দীর্ঘ প্রায় 15 বছরের রাজনৈতিক সহকর্মী এবং একসাথে আপনারা আন্দোলন করে সংগ্রাম করেছেন, চড়াই উতরাই পেরিয়ে শেখ হাসিনা সরকার পতনের পর এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন প্রস্তুতি নিচ্ছিলেন আপনারা, ঠিক তখনই আপনাদের আরেকটি রাজনৈতিক জোট যেটি 12 দলীয় জোট, এটি ভেঙে দেওয়া হলো বা ভেঙে গেল। এটি আসলে আপনাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, না এটি আপনাদের এক ধরনের কৌশল? না, ভেঙে দিয়েছে কে? আমরা দেখলাম যে 12 দলীয় জোট থেকে, আমি আজকে পত্রিকা দেখলাম যে একটি দল বেরিয়ে গেছে। এখন এটা তার নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব কি, অথচ সে আবার কি বলেছে, বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন সংগ্রাম আছে তার সাথে তারা থাকবে। আমার মনে হয় এটা তাদের নিজস্ব কোনো কৌশল হতে পারে। এই ক্ষেত্রে সামগ্রিক ঐক্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আগামী দিনের রাজনীতি নিয়ে আপনার কি মানে পরামর্শ, কোন পথে এগুলে বাংলাদেশ আসলে খেই হারাবে না বা পথ হারাবে না, যে পথে আসলে আমরা স্বপ্ন দেখছি, এবং এই যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আসলে কোন পথে আগানো উচিত? যদিও রাজনীতির বড় দলগুলোর মধ্যে, যেমন বিএনপিকে এই মুহূর্তে যদি বলা হয় সবচেয়ে বড় রাজনৈতিক দলের পরে বৈষম্য বিরোধী ছাত্ররা যে এনসিপি করলো, তারাও এখন একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেই সারা দেশের মানুষ ভাবছে। জামায়াত ইসলামী আছে, এবং ইনফ্যাক্ট কোনো দলকেই ছোট বলা যাবে না, সবাই রাজনৈতিক দল যার আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে। তো এক ধরনের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বা এক ধরনের বিশ্বাস অবিশ্বাস বা ঐক্যে কিছুটা দূরত্ব দেখা দিয়েছে। এক একটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব ম্যানিফেস্টো আছে, আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি করবে সেই ধরনের তাদের একটা পরিকল্পনা আছে। সুতরাং জনগণ কিন্তু এখানে চুজ করার একটা যথেষ্ট সুযোগ আছে। আগামী নির্বাচনে যখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা বলেছি যে আগামী রাষ্ট্র নির্বাচনে আমাদের 31 দফা একটি আমরা রাষ্ট্র মেরামতের বন্দোবস্ত আমরা ঘোষণা করেছি। এখন জনগণ কিন্তু এখানে চুজ করার একটি সুযোগ আছে যে আসলে বিএনপি কি করতে চায়, গ্রহণ করা না করা তাদের ব্যাপার। আরেকটি ব্যাপার এখানে আপনি লক্ষ্য করে, আপনি বলছেন আগামী বাংলাদেশ কেমন দেখতে চাই, আপনি দেখবেন 31 দফা যদি আপনি খুব পুঙ্খানুভাবে বিশ্লেষণ করে যে বিএনপি কিভাবে দেখতে চায় তার কিন্তু একটা রূপরেখা এখানে আছে। একটা হলো আমাদের দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা,
সেখানে আমাদের সফলতা যেমন আছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা থাকবেই। এই সফলতা ব্যর্থতার একটা রাজনীতির অভিজ্ঞতার একটা সংমিশ্রণ করতে 31 দফা। যেমন আমরা দেখেছি, আপনি মনে করবেন যে আমাদের 31 দফার যদি প্রথম দফাটা আপনি দেখেন, আমরা বলেছি যে বাংলাদেশে আমরা আমাদের অভিজ্ঞতায় বলে এবং আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখেছি যে একটা দল যখন ক্ষমতায় থাকে, সিঙ্গেল কোনো পার্টি, তার মধ্যে কিছু অহংকার, দাম্ভিকতা দেখা দিতে পারে। যার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি, আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে এককভাবেও রায় দেয়, আমরা কিন্তু একক সরকার করব না, আমরা একটা জাতীয় সরকার করব। এটা দেখেন আপনার রাজনীতিতে নূতন একটা কিন্তু সংস্কৃতি, নূতন একটা বন্দোবস্ত। আবার আমরা বলেছি যে দেখেন বাংলাদেশে একটা ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে শেখ হাসিনা একটা এক্সাম্পল, যে 4 বারের প্রধানমন্ত্রী, 5 বারের মহামন্ত্রী, যে শেখ হাসিনা মানে কে কতবার হতে পারে একটা প্রতিযোগিতা, এবং ওনার যে অহংকারগুলি আপনি দেখেন যে একমাত্র উনি সবকিছু, কোনো বিকল্প নাই। যার জন্য আমরা বলেছি যে না, এটাতে একটা দেশে একটা স্বৈরতন্ত্র জন্ম নেয়, একটা ফেসিস্ট জন্ম নেয়। আমরা বলেছি কোন আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতা আসবে 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে। আপনি দেখেন এটা নিউ কালচার। এটা তো আপনারা গত 3 বছর আগে আমরা বলে যাচ্ছি, এগুলি আমার মনে হয় জনমতে একটি ব্যাপক প্রভাব। তারপরে আপনি দেখবেন আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে গত ফেসিস্টরা ধ্বংস করে দিয়েছে একটা দলীয় মোড়কে, যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনার বাংলাদেশের মতো একটা ইউনিক কান্ট্রি, আপনার একক যে রাষ্ট্র ব্যবস্থা, এতে সরকারের প্রতি প্রশাসন থেকে সবার একটা ব্যাপক কন্ট্রোল থাকে। যার জন্য আমরা বলেছি নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার থাকবে, যাতে জনগণ তার মতামতটা স্বাধীনভাবে প্রতিপাদন করতে পারে। তা আমরা এইভাবে আমরা দেখেন নানা ক্ষেত্রে আমরা কিন্তু সংস্কারের অথবা রাষ্ট্র মেরামতের জন্য আমরা পরিকল্পনা করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের জনগণ আগামী দিনে হয়তো বিএনপির এই পরিকল্পনাকে গ্রহণ করবে, যার ক্ষেত্রে যদি বিএনপি ইনশাল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, আপনি দেখবেন একটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই জন আকাঙ্ক্ষাকে বিএনপি পূরণ করবে। আমরা শেষ করব, শেষ প্রশ্ন ছোট্ট করে, এই রমজান আসলে আপনারা কি বার্তা দিতে চান জনগণকে? এই রমজান এবং সকল দল এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি করবার মতো একটি পরিবেশ অন্তত আছে, আপনারা কি বার্তা নিয়ে মানুষের কাছে যেতে চান? রমজান আমাদেরকে সংযম শেখায়, রমজান আমাদেরকে অহমিকা দূর করে আমাদেরকে একটা পরিশুদ্ধ হওয়ার যে একটা সুযোগ আমাদেরকে তৈরি করে দেয়। এই মন্ত্রকে ধারণ করে বাংলাদেশের মানুষগুলি আগামী দিনে একটা সার্বজনীন চিন্তা আপনার করবে, এবং আমরা মনে করি এই রমজান সিয়াম সাধনার মাধ্যমে যে একটি যাত্রা আমরা এখন শুরু করছি, মানে এই ধর্মীয়ভাবে, এটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে একটা সাম্যের বাংলাদেশ আমরা আগামী দিনে তৈরি করতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জানাব। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে এবিএম মোশাররফ ভাই যে কথাটি বললেন যে সাম্যের বাংলাদেশ, সেটি আসলে স্বপ্নের বাংলাদেশ, সেটি আসলে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না, কোনো অভাব থাকবে না, এবং যেই অর্থনৈতিক বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশ গত 15 বছর গেছে, সেই বৈষম্য দূর হয়ে সাম্যের বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।